জাহাপানা, মনে কষ্ট নিয়ে এই লেখা চিঠি হয়তো কখনোই আপনার পড়া হয়ে উঠবে না। কারণ এই চিঠিতে আপনার জন্য এক শোকাতুর ও অপ্রত্যাশিত সুদূর ভবিষ্যতের কথা লিখছি। আমার শেষ ইচ্ছা এটাই। যদি আমার ইচ্ছা পূরণ না হয় বা এই চিঠি আপনার কাছে পৌঁছায়, তার মানে আমি আর এই পৃথিবীতে নেই। হে জাহাপানা, হে প্রাণপ্রিয় বাবা, আপনি এই কথাগুলো পড়ছেন, তার মানে আপনার হৃদয় থেকে আমাকে মুছে ফেলেছেন। আমিও এই মিথ্যাচারের পৃথিবী থেকে বিদায় নিয়েছি। জেনে রাখুন, আপনি অবিচার করেছেন, একজন নিরপরাধীর জীবন কেড়ে নিয়েছেন। অথচ আমরা একজন আরেকজনের কাছে ওয়াদা করেছিলাম, আমি কখনোই বিদ্রোহ করব না, কথা দিয়েছিলাম। আপনি অবিচার না করার কথা দিয়েছিলেন। আমি আমার কথা রেখেছি বাবা। আমার ছেলে মেহেমেদের শপথ করে বলছি, মেয়ে নার্গিস শাহের শপথ নিয়ে বলছি, বিশ্বাসঘাতকতা করিনি, করা সম্ভব না। কিন্তু আপনি নিজের ওয়াদা ভুলে গেলেন। যা কখনোই করবেন না বলেছিলেন, তাই করলেন। আপনাকে নিরপরাধ সন্তানের হত্যাকারী পিতা হিসাবে এই নিষ্ঠুর পৃথিবীতে ছেড়ে যাচ্ছি। কারণ সুন্দর জীবন আর ক্ষমতার জন্য নিজের বাবাকে হত্যা করে একজন অত্যাচারীর মতো জীবনযাপন করার চেয়ে অত্যাচারিত হয়ে মৃত্যুবরণই শ্রেয়। আমার নাম হয়তো এভাবে আপনার মতো ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে না, কেউ আমার বিজয়গাথা লিখবে না, পৃথিবীর শাসনকর্তা হিসেবে সিংহাসনে বসা হবে না, বরং আমার নাম লেখা থাকবে একজন বিশ্বাসঘাতক আর বিদ্রোহী শাহজাদা হিসাবে। এভাবেই লিখতে দিন যে আমি আল্লাহর অপছন্দের বান্দা ছিলাম। কিন্তু এমন একদিন আসবে যেদিন সত্যটা প্রকাশ হয়ে যাবে, অনেক বছর পরে। এভাবে সবাই জানতে পারবে আসলে কি ঘটেছিল। আর তখনই সবাই বুঝতে পারবে আমার উপর কতটা অবিচার করা হয়েছে। মৃত্যুর আগে পিতা সুলতান সুলেমানের উদ্দেশ্যে এই চিঠিটি লিখে গিয়েছিলেন শাহজাদা মোস্তফা। মৃত্যুর পর তার এই চিঠিটি পাওয়া যায়। শাহজাদা মোস্তফা ছিলেন বাস্তবের বড় ছেলে। 1553 সালের 6 অক্টোবর সুলতান সুলেমান এবং মাহি দেবরানের পুত্র শাহজাদা মোস্তফা জন্মগ্রহণ করেন। তিনি বয়োজ্যেষ্ঠ হিসেবে উসমানীয় সাম্রাজ্যের সিংহাসনের দাবিদার ছিলেন এবং জনগণ এবং সেনাবাহিনীর মধ্যে তার অসম্ভব জনপ্রিয়তা ছিল। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর নির্মম পরিহাসে পিতার নির্দেশেই পিতার সামনেই তাকে হত্যা করা হয়, যা উসমানীয় সাম্রাজ্য পতনের বীজ বপন করে এবং সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের সমস্ত কৃত কাজগুলোর মধ্যে এক কলঙ্ক হিসেবে পরিগণিত হয় তার এই পুত্র হত্যাকে। আজকের ভিডিওতে আমরা শাহজাদা মোস্তফার এই করুণ মৃত্যুর ঘটনা এবং কেন, কিভাবে, কারাই ষড়যন্ত্রে দায়ী ছিলেন সেটা আপনাদেরকে জানাবো। মুস্তফা উসমানীয় সাম্রাজ্যের মানিসার সানজাকবে, আমাসিয়ার সানজাকবে এবং উসমানীয় সাম্রাজ্যে কোনিয়ার সানজাকবে হিসেবে দায়িত্বরত ছিলেন। তৎকালীন সময়ের অনেক ইতিহাসবিদ মনে করতেন শাহজাদা মুস্তফা ছিলেন উসমানীয় সাম্রাজ্যের সবথেকে যোগ্য এবং মেধাবী শাহজাদা। ইতিহাস মতে প্রজা এবং সৈন্যদের কাছে পরবর্তী সুলতান হিসেবে সবথেকে গ্রহণযোগ্য ছিলেন শাহজাদা মুস্তফা। সুলতান সুলেমানের প্রধান উজির রুস্তম পাশা এবং তার স্ত্রী হুররাম সুলতান উভয়ই সুলাইমানকে মোস্তফার বিরুদ্ধে উস্কিয়ে দিয়েছিলেন এবং তার মনে এই ধারণা তৈরি করে দিয়েছিলেন যে শাহজাদা মুস্তফা বিদ্রোহ করতে পারেন এবং পিতাকে সিংহাসনচ্যুত করতে পারেন। ঐতিহাসিক সূত্র দ্বারা জানা যায় 1553 সালে সাফাবীয় ইরানদের বিরুদ্ধে অভিযানকালে রুস্তম পাশা সুলাইমানকে অবহিত করেন মুস্তফা বিদ্রোহ করেছেন এবং সুলাইমানকে হত্যার উদ্দেশ্যে বিশাল সৈন্যবাহিনী নিয়ে এগিয়ে আসছেন। বিপরীতে মুস্তফাকে বলা হয় পারস্যের বিরুদ্ধে অভিযানের সময় সুলতান সুলাইমান বিপদে পড়েছেন এবং শাহজাদা মুস্তফার কাছে সহায়তা চেয়েছেন, যার পরিণতিতে মুস্তফা তার সৈন্যবাহিনী নিয়ে সুলতানকে সাহায্য করার জন্য রওনা হন। 6 অক্টোবর 1553 সৈন্য শিবিরে যে তাঁবুতে সুলতান সুলেমান থাকতেন তার সামনে এসে উপস্থিত হলেন মুস্তফা। গায়ে তখন শুভ্র রাজকীয় পোশাক, মাথায় দিয়েছিলেন সাদা পাগড়ি। ঘোড়া থেকে নেমে সুলতানের তাঁবুতে প্রবেশ করতে গিয়ে বাধার সম্মুখীন হলেন শাহজাদা। তাকে বলা হলো তার অস্ত্র জমা দিয়ে ভেতরে প্রবেশ করতে। সুলতানের নিরাপত্তা প্রহরীদের কাছে তলোয়ার আর ছোরা জমা দিয়ে ভেতরে প্রবেশ করলেন শাহজাদা মুস্তফা। সুলতান সুলেমান তখন তার সিংহাসনে একটি তীর হাতে বসেছিলেন। মুস্তফা নিয়ম অনুসারে সুলতানের হাতে চুম্বন করতে গেলেন, কিন্তু
হাত সরিয়ে গর্জে উঠে সুলতান বললেন, আরে কুকুর, তোমার এখনো আমাকে অভিবাদন করার সাহস হয় কিভাবে? শাহজাদা মোস্তফা কিছু বুঝে ওঠার আগেই তাকে ঘিরে ধরেন তিনজন বধির জল্লাদ। সবকিছু আগে থেকেই ঠিক করা ছিল। তারা পেছন থেকে শাহজাদাকে ধরে শ্বাসরোধ করার হত্যার চেষ্টা করেন। শাহজাদা মোস্তফা প্রায় তাদের হাত থেকে ছুটে পালিয়ে যাচ্ছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। তাকে কয়েকজন মিলে আবার ধরে শ্বাসরোধ করে হত্যা করেন তারই পিতা সুলতান সুলেমানের আদেশে তারই সামনে। মোস্তফার সাথে আসা এক ঘোড়সওয়ার ও এক আগাকেও হত্যা করা হয়। 1553 সালে সুলাইমান মোস্তফাকে প্রাণদণ্ড দেওয়ার পর সৈন্যদের মধ্যে বড়সড় ধরনের অসন্তোষ ও অস্থিরতার উত্থান হয়, যারা রুস্তম পাশাকে মোস্তফার হত্যার জন্য দায়ী করেন। এই সময় চৌকস জেনিসারি বাহিনী ও আনাতোলিয়ান সৈন্যবাহিনী বিদ্রোহ ঘোষণা করে, কারণ উসমানীয় সাম্রাজ্যের নিয়ম মোতাবেক ভবিষ্যৎ সুলতান হবেন শাহজাদা মোস্তফা, যিনি ছিলেন জনপ্রিয় এবং একজন যোগ্য শাহজাদা। সেই সময় ইস্তাম্বুলের সর্বস্তরের মানুষের মধ্যে ছিল চাপা ক্ষোভ, এবং এর ফলশ্রুতিতে হাজার হাজার মানুষ উসমানীয় সাম্রাজ্যের প্রাসাদে আক্রমণ চালায়, যারা এই অন্যায় মৃত্যুদণ্ড মেনে নিতে পারেননি। শাহজাদা মোস্তফার মৃত্যুর ঘটনায় উসমানীয় সাম্রাজ্যের জনগণ সুলতান সুলেমানের দ্বিতীয় স্ত্রী হুররাম সুলতান, জামাতা রুস্তম পাশা এবং কন্যা মিহিরিমা সুলতানাকে দায়ী করেন, যার ফলশ্রুতিতে বিবেকবোধহীন বিবেচনাহীন শাসক সুলতান সুলেমান তার জামাতা রুস্তম পাশাকে বরখাস্ত করেন এবং 1553 সালে কারা আহমেদ পাশাকে উজির হিসেবে নিয়োগ করেন। এবং জনগণকে শান্ত করার জন্য তিনি বলেন, শাহজাদা মোস্তফাকে ইস্তাম্বুলে রাজকীয় অন্ত্যেষ্টিক্রিয়া করা হবে এবং পরবর্তীতে তাকে তুরস্কের বুসরায় সমাহিত করা হয়। কিন্তু ষড়যন্ত্র এখানেও থেমে থাকেনি। কিন্তু কারা আহমেদ পাশাকে উজির নিয়োগ করার পর 2 বছরের মাথায় কারা আহমেদ পাশাও হুররাম সুলতানের চক্রান্তের শিকার হন, কারণ হুররাম তার জামাতা রুস্তম পাশাকেই উজির হিসেবে দেখতে চেয়েছিলেন। 1555 সালে কারা আহমেদ পাশাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং রুস্তম পাশাকে আবারও প্রধান উজির বানানো হয়। কিন্তু শাহজাদা মোস্তফাকে হত্যা করার জন্য প্রকৃত অর্থেই দায়ী কে ছিলেন? বিভিন্ন ঐতিহাসিকের দৃষ্টিকোণ থেকে তথ্য নিয়ে আমরা সেটাই জানার চেষ্টা করব। এজন্য আমাদেরকে একটু পেছনে ফিরে যেতে হবে। 1553 সালে সুলতান সুলেমান তার সৈন্য নিয়ে যখন ইস্তাম্বুল ছাড়লেন, তখন তার অভিযানের লক্ষ্য কী ছিল? সাফাভিদের সাথে যুদ্ধ করা, নাকি শাহজাদা মোস্তফাকে মৃত্যুদণ্ড প্রদান করা? এর প্রকৃত উত্তর হচ্ছে, সুলেমানের পূর্ব দিকের অভিযানটি কখনোই সাফাভিদের বিরুদ্ধে যুদ্ধ করার মানসিকতা নিয়ে ছিল না। কেননা এর আগে যখন রুস্তম পাশার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছিল, তখন উদ্দেশ্য ছিল সাফাভিদের সাথে যুদ্ধ না করে শান্তি চুক্তিতে বাধ্য করা। এরপর সুলতান সুলেমানের নেতৃত্বে যখন সৈন্যরা আবারও অভিযানে যায়, তখন উদ্দেশ্য একই ছিল। তবে অভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং গোপনীয় বিষয়টি ছিল শাহজাদা মোস্তফাকে হত্যা করা। কারণ তিনি বুঝতে পেরেছিলেন, যদি জেনিসারিরা একবার শাহজাদাকে সুলতান হিসেবে বসানোর পরিকল্পনা গোপন থেকে প্রকাশ্যে নিয়ে আসে, তাহলে তার সিংহাসন বালির বাঁধের মতো ভেঙে পড়বে। সুলতানের মনে আরও ভয় ছিল জেনিসারিরা তাকে মোস্তফার হাতে সিংহাসন তুলে দেওয়ার জন্য বাধ্য করতে পারে, যা এর আগে তার বাবা সুলতান প্রথম সেলিমের হয়ে জেনিসারিরা করেছিল। তার মনে ভয় ছিল একই ধরনের কাজ তার সাথেও হতে পারে। এই কারণে সুলতান সুলেমান শাহজাদা মোস্তফাকে মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নেন। আরেকটি বিষয় হচ্ছে, অটোম্যান সৈন্যরা কখনোই সাফাভিদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের নিশ্চিহ্ন করতে পারেনি। প্রত্যেক অভিযানই প্রত্যাশার চেয়ে অনেক কঠিন হয়েছে। পাহাড়ি ভূমির কারণে অটোম্যানদের অনেক ক্ষতিও হয়েছে। ভৌগোলিক অবস্থানের কারণে অটোম্যান সৈন্যরা সাফাভিদের চেয়ে হাঙ্গেরির সাথে যুদ্ধ করতে স্বাচ্ছন্দ্য বোধ করত। এই কারণে সুলতান সুলেমান যুদ্ধের চেয়ে শান্তি চুক্তি করায় গুরুত্ব দিয়েছিলেন। রুস্তম পাশার নেতৃত্বে যে অভিযান পরিচালনা করা হয়েছিল, সেখান থেকে শাহ তামাম্পকে সেই বার্তাই দেওয়া হয়েছিল। ইরানের শাহ নিজেও শান্তি চুক্তি চেয়েছিলেন, যাতে দুই সাম্রাজ্যের একটি স্থায়ী সীমানা নির্ধারিত হয় এবং উভয় পক্ষ লাভবান হয়। রুস্তম পাশা যখন অভিযানে বের হন, শাহ তামাম্পো তখন এক অটোম্যানকে বন্দিদশা থেকে মুক্ত করে তার হাতে একটি চিঠি পাঠিয়ে দেন। এই চিঠিতে তিনি শান্তি চুক্তি করার ইচ্ছা প্রকাশ করেন। জবাবে সুলতান সুলেমান এবং উজিরে আজম রুস্তম পাশা তাদের যথাযথ প্রতিনিধি প্রেরণের কথা বলেন। শাহ তামাম্পো তখন তার এক দূতকে পাঠান। সুলতান সুলেমান তখন অভিযানে বের হননি, তবে অভিযানের প্রস্তুতি নেওয়া তখন শেষ। যদি সুলতান সুলেমানের অভিযানের একমাত্র উদ্দেশ্য হতো সাফাভিদের সাথে শান্তি চুক্তি করা, তাহলে তার আর অভিযানে বের হওয়ার কোনো প্রয়োজন ছিল না। কেননা ইতিমধ্যেই তামাম্পের দূত ইস্তাম্বুলে হাজির। তার আসার 9 দিন পর 28 আগস্ট সুলেমানের সৈন্য ইস্তাম্বুল ছাড়েন। দূতকে বলা হয় তিনি সুলতানের জবাব
অভিযান চলাকালীন পেয়ে যাবেন। পথে রুস্তম পাশা এবং শামস আল দ্বীনের মধ্যে শান্তি চুক্তি নিয়ে আলোচনা চলতে থাকে। শামস আল দ্বীন ছিলেন সাফাভিদের শাহ তামাম্পের দূত। পরবর্তীতে দূতকে ছেড়ে দেওয়া হয় এবং তামাম্পের কাছে শান্তি চুক্তির বিষয়ে সম্মতি জানানো হয়। তবে তা ছিল শাহজাদা মুস্তফাকে হত্যার পর। এখান থেকে একটি বিষয় পরিষ্কার, সুলতান সুলেমানের উদ্দেশ্য যদি সাফাভিদের বিরুদ্ধে শুধুমাত্র যুদ্ধ হতো তাহলে তিনি প্রথমেই চিঠি এবং দূত উভয় প্রত্যাখ্যান করতেন। তাই এই অভিযানে সুলতান সুলেমানের মুখ্য উদ্দেশ্য ছিল মুস্তফাকে হত্যা করা। এর পরের উদ্দেশ্য ছিল তামাম্পের সাথে শান্তি চুক্তি করা। যদি সেটা নাও হতো সুলেমানের তা নিয়ে মাথা ব্যথা থাকতো না। সুলেমান তার মুখ্য উদ্দেশ্য হাসিল করার জন্য তামাম্পের দূতকে মোস্তফা হত্যার পর ছেড়েছেন। এখানে আরেকটি প্রশ্ন হচ্ছে, যদি অভিযানের উদ্দেশ্যে মোস্তফাকেই হত্যা করা হয় তাহলে সুলেমান সেই সিদ্ধান্ত কখন নিয়েছিলেন? এই বিষয়ে সঠিক কোনো তথ্য জানা যায়নি। অনেকের মতে সুলেমান এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রধান বিচারক এফসুদু এফেন্দির কাছ থেকে মতামত নিয়েছিলেন। তিনি ছিলেন অটোমানদের বিচারিক প্রধান। তবে এই তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। শাহজাদা মুস্তফাকে হত্যার সবথেকে বড় যে প্রশ্নটি আসে সেটি হলো, আসলে প্রকৃতপক্ষে দায়ী কে ছিল তাকে মৃত্যুদণ্ডের জন্য? এক কথায় বলতে গেলে সুলতান সুলেমান ও রোস্তম। খুররাম সুলতান কেন দায়ী নয় সে প্রসঙ্গে পরে বলছি। রোস্তম নিজে সুলেমানের কাছে প্রস্তাব করেছিলেন তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য। তার জীবন রক্ষার্থে এই সিদ্ধান্ত জরুরি ছিল। ধারণা করা হয় তখন সুলেমান এবং রুস্তমের মধ্যে কোনো চুক্তি হয়েছিল। সেই চুক্তি অনুসারে তারা উভয়ই একে অপরকে সহযোগিতা করবে এমন একটি কথা হয়েছিল। কারণ শাহজাদা মুস্তফাকে হত্যার পর সুলতান একেবারেই নির্ভর ছিলেন না। জেনিসারিদের তার উপর আক্রমণ করার ক্ষমতা ছিল। সৈন্যরা প্রকাশ্যে সুলতান সুলেমানকে নিয়ে ব্যঙ্গ করতে। তিনি নিজ কানে এগুলো শুনলেও কখনো পদক্ষেপ নেওয়ার মতো দুঃসাহস দেখাননি। কিন্তু রোস্তম পাশাকে সরিয়ে দিলেও পরবর্তীতে আবারও রোস্তম পাশাকে তার স্বপদে বহাল করা হয়। এই থেকে একটা বিষয় পরিষ্কার হয়, রোস্তম পাশাকে শাস্তি দেওয়ার জন্য তার পদ থেকে সুলেমান সরাননি। প্রকৃতপক্ষে জেনিসারিদের ক্ষোভ প্রশমন করার জন্য তিনি তড়িৎ গতিতে ওই ব্যবস্থা নিয়েছিলেন। সুলতান সুলেমান রোস্তম পাশার মাধ্যমে প্ররোচিত হয়েছেন তা ঠিক, কিন্তু তিনি নিজেও মোস্তফাকে একজন প্রতিদ্বন্দ্বী মনে করেই হত্যা করেছেন। বলা যায় রুস্তমদের ষড়যন্ত্রের চেয়ে জেনিসারিদের শাহজাদার প্রতি ভালোবাসায় সুলেমানের কাছে গুরুত্বপূর্ণ ছিল, তা তিনি মেনে নিতে পারেননি। নিজের সিংহাসন ধরে রাখার জন্য তিনি একজন যোগ্য এবং অনুগত শাহজাদাকে হত্যা করেছেন। সর্বোপরি নিজের পুত্রকে হত্যা করেছেন। এবার আসা যাক খুররাম সুলতানের বিষয়ে। সরাসরি বলতে গেলে খুররাম সুলতান অপরাধী ছিলেন, আবার অন্যভাবে দেখতে গেলে এক্ষেত্রে দ্বিমত আছে। কারণ অটোমান সাম্রাজ্যের নিয়ম অনুসারে একজন শাহজাদাই কেবল সিংহাসনে বসতে পারবে, আর বাকিদের মৃত্যুবরণ করতে হবে। মা হিসেবে তিনি সবসময় চাইতেন তার সন্তানদের মধ্য থেকে কেউ সিংহাসনে আসুক, তা না হলে তার সন্তানদেরকে হত্যা করার ভয় ছিল। কিন্তু তার এই পরিকল্পনার পথে বাধা ছিলেন শাহজাদা মুস্তফা। তাই নিজের সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে স্বার্থপরের মতো তিনি যে ষড়যন্ত্রের অংশ হয়েছিলেন তা মা হিসেবে একদিক থেকে সঠিক, কিন্তু সুলেমান ছিলেন শাহজাদা মুস্তফা এবং হুররামের আরও 4 সন্তানের বাবা। পিতা হিসেবে তার উচিত ছিল বিচক্ষণতার পরিচয় দেওয়া, সাম্রাজ্যের স্বার্থে সন্তানদের সাথে আলোচনা করা। মোস্তফার বিশ্বাসঘাতকতা কিংবা বিদ্রোহের কোনো নজির ছিল না। সুলেমানের প্রতি শ্রদ্ধা এবং আনুগত্যের কোনো কমতি ছিল না, কিন্তু সুলেমান সেই আনুগত্য অনুধাবন করতে না পেরে ষড়যন্ত্রে প্রলুব্ধ হয়ে এবং ক্ষমতা আঁকড়ে রাখার জন্য শাহজাদা মুস্তফাকে হত্যা করেন। এরপর অযোগ্য সুলতান খুররামের আরেক সন্তান শাহজাদা দ্বিতীয় সেলিমের সিংহাসনে আরোহণের মধ্য দিয়ে অটোমান সাম্রাজ্য ধ্বংসের বীজ রোপণ হয়। এরপরও অটোমান সাম্রাজ্য 300 বছর টিকে থাকলেও তাদের প্রভাব ক্রমশই হারিয়ে যেতে থাকে। তবে সুলতান হিসেবে শাহজাদা মোস্তফার নাম ইতিহাসে লেখা না থাকলেও অটোমান সাম্রাজ্যের মুকুটহীন একজন সুলতান যদি থাকেন তিনি হচ্ছেন শাহজাদা মুস্তফা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর ইতিহাসের কোন ঘটনা আপনি আরও জানতে চান জানাতে পারেন কমেন্ট বক্সে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।